আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মিজান রহমানের রিপোর্ট। পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আহমদ হোসেন ও সোহাইলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। এই মামলার প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে তিনি তথ্য উপাত্ত পেয়েছেন এবং আরও অধিকতর তদন্তের জন্য এবং এই মামলায় আরও কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন। এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা পুলিশের পক্ষ থেকে বলেন, 2 আসামি যুবদলের ওই নেতা হত্যার পরিকল্পনাকারী ও মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। গত 19/7/2024 তারিখে পল্টনে ছাত্র জনতার যে মিছিল হয়েছিল সেই মিছিলে তাদের গুলি চালিয়ে নবীন তালুকদার তাকে হত্যা করা হয় এবং তার স্ত্রী বাদী হয়ে পল্টন থানায় মামলা করে এবং সেই মামলায় এই 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেন ও বনানী এলাকা থেকে সোহাইলকে আটক করে গোয়েন্দা পুলিশ। মোহাম্মদ সোহাইল 2010 সাল থেকে পরবর্তী 2 বছর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন। এ সময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে 9 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতের আসামির পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিল না। গতকাল ঢাকা থেকে আটকের পর আজ দুপুরে আদালতে উপস্থিত করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত 9 দিনের রিমান্ড মঞ্জুর করে। 2022 সালের 19 নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা সদরে নয়নকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রিয় প্রাঙ্গণ ভবনে অভিযান চালিয়ে 1,51,300 টাকা জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি রিভলভার সহ 50 রাউন্ড গুলি। ভবনটির বিভিন্ন তলায় পাওয়া ভল্ট ভেঙে জব্দ করা হয় নগদ টাকা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। কারি কারি টাকা, ড্রয়ার খুলতেই বেরিয়ে আসে একের পর এক বান্ডেল। তখনও সবার কৌতূহলী চোখ টাকা রাখার ভল্টে। স্টিলের এসব ভল্ট ভাঙতে আনা হয় হাতুড়ি, শাবল আর ওয়েল্ডিং মেশিন। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের কয়েকটি ফ্লোর থেকে পাওয়া যায় এসব ভল্ট। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সহায়তায় ভাঙা হয় টাকা রাখার আধুনিক সিন্দুকগুলো। বনানীতে প্রিয় প্রাঙ্গণ ভবনটি মঙ্গলবার রাত থেকেই ঘিরে রাখে সেনাবাহিনী। আর অবৈধ সম্পদের খোঁজে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রচুর পরিমাণ টাকা আছে এবং এই সন্দেহজনক কার্যক্রমের বেসিসেই আসলে আমাদের এই কার্যক্রমটা করা। বনানীর 17 নম্বর রোডে প্রিয় প্রাঙ্গণ ভবন নামে পরিচিত বহুতল এই ভবনের যৌথ মালিক সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার ছোট ভাই ইন্তেখাবুল হামিদ। 100% ওয়ে ছিল যে এখান থেকে আসলে শত শত কোটি টাকা এখানে ছিল কিনা, এখান থেকে বেরোচ্ছে কিনা বের করার। সেটা না করে রাতের আধারে এসে একটা অফিসকে এভাবে ধ্বংস করে একদম শ্মশান করে দিয়ে বিভিন্ন খামে খামে সব মিলে 75 লক্ষ টাকা বা 75 লক্ষ বা 1 কোটি টাকা পাওয়া গেছে। তো বিভিন্ন কর্মকর্তা টেবিল মিলা একটা কোম্পানি চালাতে গেলে এই পরিমাণ অর্থ যে কোনো প্রতিষ্ঠানেই থাকে। টাকা ও টাকার ভল্ট ছাড়াও হামিদ গ্রুপের অফিস থেকে উদ্ধার করা হয় একটি রিভলভার ও 50 রাউন্ড গুলি। যখন দেখি যে ওনারা আমাদের সাহায্য করছে না দরজা খোলার বিষয়ে
তখন এক পর্যায়ে একটু জোর করেই দরজা টরজা খুলতে হয়েছে। তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম, উনি বলতেছে খুঁজতেছি এই করতেছি। তারপরে শেষমেশ আমরা নিজেদের কাটার বা এই ধরনের ওয়েল্ডিংয়ের কাজ যারা করে ওদের মাধ্যমে খুঁজে টুজে এনে তারপরে আমরা বল্ট ভাঙি। পুলিশ জানায় উদ্ধার করা টাকা এবং অস্ত্র অবৈধ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ১.৫ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ৭টার দিকে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে কারাবন্দী হওয়ার পর প্রথমবারের মতো মুক্ত অবস্থায় বাসায় ফিরছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দলের বিপুল সংখ্যক নেতাকর্মী হাজির হন এভারকেয়ার হাসপাতালের সামনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন ৬ আগস্ট স্থায়ী মুক্তি দেওয়া হয় বেগম জিয়াকে। রাষ্ট্রপতির ক্ষমতা বলে সাজা মওকুফ করে তাকে মুক্তি দেওয়া হয়। ২০২০ সালের ২৫শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এরপর ৬ মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ ও লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন। ৮ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলামের কাছে। মইদুল, বেগম জিয়ার গাড়িবহর এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে, কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ লোপা, সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে সেখান থেকে রিলিজ পেয়ে তার যে বাসভবন গুলশানের ফিরোজায় সেখানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই মুহূর্তে আমরা বসুন্ধরার ৩০০ ফিটের যে মূল গেট আছে সেখানে অবস্থান করছি। তো এভারকেয়ার হসপিটাল থেকে এই রাস্তা ধরেই তিনি তার বাসভবনে ফিরবেন। আমরা এই মুহূর্তে সেখানেই অপেক্ষা করছি এবং যতটুকু জানতে পেরেছি তার যে গাড়ি বহর আছে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা আছে। গাড়ির আগে এবং পরের সেই নেতাকর্মীদের ভিড়, তারপর সব কিছু মিলিয়ে মোটামুটি অনেকটা ধীর গতিতেই এগিয়ে আসছে। তাকে আসলে অনেকটা কারণ আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে গত ৬ আগস্ট তার বিরুদ্ধে যে সাজা, সেই সাজা মওকুফ করা হয় রাষ্ট্রপতির আদেশে এবং মূলত বলা যায় যে তিনি মুক্ত অবস্থায় তার যে বাসভবন, সেই বাসভবনে ফিরে যাচ্ছেন হাসপাতালে এবং সেজন্যই মূলত তাকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা হাসপাতালে গেটে দুপুরের পর থেকেই অবস্থান নিয়েছে এবং বিকেল থেকে আরও বাড়তে থাকে এবং সেই নেতাকর্মী সহ তিনি গাড়িবহরে আছেন এই মুহূর্তে। সেখান থেকে আমরা এই বসুন্ধরার যে ৩০০ ফিট মূল গেট, সেই গেটেই অপেক্ষা করছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত ৭ জুলাই দিবাগত রাতে অর্থাৎ ৮ জুলাইতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন তার বাসভবনে। তারপরে তাকে রাজধানী এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয় এবং তিনি আর্থ্রাইটিস, কিডনি, লিভার এবং ডায়াবেটিস সহ নানা ধরনের রোগে ভুগছিলেন এবং সেই রোগে অনেক দিন ধরেই তিনি অসুস্থ হওয়ার পরে তাকে এই হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং আবার কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন, আবার তাকে হসপিটালে নেওয়া হচ্ছিল। এরকম ধরেই কয়েক বছর ধরে চলছিল এবং তার দলের পক্ষ থেকে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে নানাভাবে আবেদন করেছিলেন, কিন্তু নানা ধরনের আইনি প্রক্রিয়ার কথা বা বলে অজুহাতে তাকে আসলে তৎকালীন সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি এবং এখন তিনি কিছুটা সুস্থ হয়ে আসলে তার মুক্ত অবস্থা তার বাসভবনে ফিরে যাচ্ছেন এবং তাকে আসলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বা কবে নাগাদ নেওয়া হতে পারে সে বিষয়ে তার যে ব্যক্তিগত ডাক্তার জাহিদ হোসেন তিনি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন বেগম খালেদা জিয়া বাসভবনে ফেরার পরে। তো তখন আসলে আমরা আসলে তার কবে নাগাদ বিদেশে নেওয়া হবে বা তার শারীরিক যে বর্তমান কি অবস্থা সেটা আমরা জানতে পারবো। এর আগে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাকালীন সময় তাকে শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয় এবং সেই মুক্তির মেয়াদ ৬ মাস পর পরই বাড়াচ্ছিলেন এবং বাড়ানোর পরে মূলত গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে তার যে কারাদণ্ড সেটা মৌখিক করা হয় এবং তিনি আসলে সে পর থেকেই মুক্ত এবং সেই মুক্ত অবস্থায় তিনি হাসপাতাল থেকে আজকে তার বাসভবন গুলশানের ফিরোজায় ফিরে যাচ্ছেন। তো এই ছিল এখানকার অবস্থা। লোপা, জানছিলাম বেগম খালেদা জিয়ার বাসায় ফেরার খবর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয়কে সুসংহত করতে সবাইকে দায়িত্ব নিতে হবে এবং আইন শৃঙ্খলা শক্ত হাতে দমন করতে হবে। সুযোগ নিয়ে কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দলের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিকেলে নয়াপল্টনে যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে 5 দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। এদিকে বিএনপি মহাসচিবের সাথে বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। পরে মহাসচিব বলেন, কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা ছাত্র জনতার বিজয়কে নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে, ধন্যবাদ জানাতে চাই জনগণকে, রাজনৈতিক দলগুলোকে, যে তারা আজকে একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই ভয়ানক ফ্যাসিবাদ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম, অনেক বড় লড়াই। সে লড়াইটা কি? এই বিজয়কে সংহত করা, সুসংহত করা। এই বিজয়কে যদি আমরা সুসংহত করতে না পারি তাহলে আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে। বিএনপি নেতাকর্মীরা সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে। আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে আমাদের এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতে তুলে দিতে হবে। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও র্যালি সহ 5 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী শহীদ হন। তাদের স্মরণে রাজধানীর নয়াপল্টনে শোক র্যালি করে সংগঠনটি। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। বৈঠকে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। আর চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। চীন বাংলাদেশের সহযোগিতাকে গুরুত্ব দেবে। বাংলাদেশ সহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে কাজ করবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় দেখা করতে যান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এ সময় তার কাছে পাচারের অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। জানান, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তাই দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে শেখ হাসিনা সরকারের আমলের প্রতিটি গুমের ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য একটি কমিশন গঠন করার চিন্তা করছে সরকার। আগামী 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই এই সংক্রান্ত কনভেনশনে বাংলাদেশ সই করবে বলেও জানান তিনি। পাচারকৃত টাকার ক্ষেত্রে এটা কোনো সুনির্দিষ্ট নামের বিষয় না। এখান থেকে যে টাকাটাই চলে গেছে সেটা ব্রিটেনে হতে পারে, এটা আমেরিকায় হতে পারে। যেই টাকাটাই চলে যাক না কেন সেই টাকাটা ট্র্যাক করা এবং টাকাটাকে ফিরে আনা, এই টাকাটা আসলে তো আমাদের এই চুরি করাটাকে বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ইকোনমিকে তারা ব্রোকেন করে, প্লান্ডার করে এই টাকাটা ওরা বাইরে পাঠিয়েছে। তো এই টাকাটা আনার একটা বড় ডিটারমিনেশন এই গভর্নমেন্টের।
গত 16 বছর যাবৎ অন্যায়ভাবে বরখাস্ত, চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া 55 জন পুলিশ কর্মকর্তার চাকরি ফেরত এবং যাদের বয়স নেই তাদের চুক্তিভিত্তিক পদায়নের দাবি জানিয়েছেন 55 পুলিশ কর্মকর্তা। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসব দাবি জানান তারা। পুলিশ ক্যাডারের এই কর্মকর্তারা জানান, অন্যায়ভাবে 26 জনকে বাধ্যতামূলক অবসরে এবং 2 জনকে 5 বছর ধরে জেলে রাখা হয়েছে। অন্যায়ভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ন্যায্য সম্মান দিয়ে বৃহস্পতিবারের মাঝে চাকরি ফেরত দেয়া এবং যাদের চাকরির বয়স নেই তাদেরকে যোগ্য স্থানে চুক্তিভিত্তিক পদায়নের দাবি জানান। এছাড়া ছাত্র আন্দোলনের সময় হত্যায় দায়ীদেরকে চাকরিচ্যুতেরও দাবি জানান তারা। এই যে আমরা 50 জন অফিসার এখানে একত্রিত হয়েছে, অন্যায়ভাবে যাদেরকে বিচ্যুত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, প্রত্যেককেই তাদের ন্যায্য সম্মান এবং ন্যায্য পদোন্নতি, এই জিনিসগুলো তাদেরকে অনতিবিলম্বে আগামী 48 ঘন্টার মাঝে গভর্নমেন্ট অর্ডার করে আমাদেরকে এই সম্মান ফিরিয়ে দিতে হবে। উজানের ঢলে ফেনীতে ভয়াবহ বন্যায় পানিবন্দী 2 লাখের বেশি মানুষ। ফুলগাজীতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক তরুণের। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, খাগড়াছড়ি সহ আরও কয়েক জেলায় বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। দুর্ভোগে লাখ লাখ মানুষ। আখাউড়া স্থলবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বন্দরের কার্যক্রম। এদিকে সড়ক ডুবে যাওয়ায় সাজিকে আটকা পড়েছেন 250 পর্যটক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় প্লাবিত 1.5 শতাধিক গ্রাম। তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 27টি স্পট ভেঙে যাওয়ায় পানি প্রবেশ করেছে লোকালয়ে। চরম ভোগান্তিতে লাখো মানুষ। দুর্গতদের নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। উদ্ধার কাজে যোগ দিয়েছেন কোস্টগার্ড ও সেনা সদস্যরাও। এই যে সবগুলো গেছে, মনে করেন ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার, রাস্তাঘাট, ফসলি জমিন, পুকুরের মাছ, গরু গোতান বন্যার কারণে। আর সলিয়া সব পানির তলে চলে গেছে বই, রোয়াশা নিয়ে গেছে, মাছও গেছে বই পুকুরের, বাড়িঘরে পানি উঠে গেছে। উজানের ঢলে পানি ঢুকে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 34টি গ্রামে। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর। অস্থায়ী বেইলি সেতু তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া আগরতলার যান চলাচল। কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে নোয়াখালীর 9 উপজেলার নিম্নাঞ্চল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার অন্তত 20টি গ্রামে। পানির নিচে অন্তত 18,000 হেক্টর ফসলি জমি। প্লাবিত খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার নিচু এলাকা। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক অনেক সড়ক যোগাযোগ। এদিকে খাগড়াছড়ি সাজেক সড়কের অনেক এলাকা ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন 250 পর্যটক। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে আন্দোলন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি এবং সেগুলো বাস্তবায়নে সুস্পষ্ট ধারণা না থাকলেও প্রধান উপদেষ্টার বাড়ি সংলগ্ন এলাকায় প্রতিদিনই বসছেন অসংখ্য মানুষ। কেউ বলছেন দীর্ঘদিন বঞ্চনার বিষয়ে জানাতে এসেছেন, আবার কোথাও সড়ক অবরোধের প্ররোচনা দিতেও দেখা যায় বহিরাগত কাউকে। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। হঠাৎ করেই রিকশা উল্টিয়ে কাকরাইলের ব্যস্ততম সড়ক অবরোধ করে প্যাডেল চালিত কয়েকজন রিকশা চালক। এরই মধ্যে মধ্যবয়সী একজন এসে তাদের উৎসাহ দিচ্ছেন সড়ক অবরোধে। ঠিক কী কারণে রিকশা চালকদের আন্দোলনে তিনি এসেছেন তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। ছবি তুলতে গেলে তেড়ে আসেন। আমি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে মানুষের পাশে থাকি। নাম কি? আমার নাম হচ্ছে বাবলু। রিকশা চালকদের 10টি দাবির একটি লিফলেট ধরিয়ে দেওয়া হয় হাতে। মাইকে ঘোষণা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুকরণে স্লোগান তুলেছেন। তবে দাবির বিষয়ে তেমন জানা নেই অধিকাংশের। আমাদের 10টা দাবি।
কি কি আমাদের 10টা দাবি আমি দেখি না এখনো, এখানে একটা আছে, এই দাবিটা পড়ে শোনা। এই যে আমাদের দাবিটা, এখানে আমাদের সংগঠনের নাম কি? সংগঠন আমাদের চেয়ারম্যান সংগঠনের জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন। রিক্সা চালক ও আহতর তালিকা প্রকাশ করতে হবে। তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। পাশেই ব্যারিকেড ভেঙে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের 4 দফা দাবির বিষয় নিয়ে জড়ো হয়েছেন শতাধিক ব্যক্তি। আমরা জানাতে আসছি যে আমরা 13 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আন্দোলন করেও আমাদেরকে রাতে মারা হয়েছে। বর্তমানে সেই বৈষম্য মেসেজ দেওয়া এবং সেই সাথে সেই ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি। বাংলাদেশের স্বাস্থ্য খাত এখনো স্বৈরাচার মুক্ত না। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম যেখানে সেখানে দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধের কঠোর সমালোচনা করেন। এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হবে স্বতন্ত্র পরিচালক। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য জানান। বলেন, ইসলামী ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণাধীন যত শেয়ার আছে তা নিয়ন্ত্রণ করবে সরকার। ঋণ পরিশোধ করতে পারলে তখন তাদের শেয়ার ছেড়ে দেওয়া হবে। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নেয় গ্রুপটি। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের তালিকা 15 দিনের মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম। জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে 17 সদস্যের উপকমিটি আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়ন করবে। উপকমিটির সদস্যরা কোনো আর্থিক লেনদেনে জড়িত থাকবে না। আহত ও নিহতদের তথ্য স্বাস্থ্য বাতায়ন, হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের নম্বরে এবং উপকমিটির 2টি হটলাইন নম্বর 018182792217 এবং 014007280880-তে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর সভাপতি, সহসভাপতি ও পরিচালকদের 48 ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ফেডারেশনের সাধারণ সদস্যদের একাংশ। সকালে রাজধানীর মতিঝিলে সংগঠনটির প্রধান কার্যালয়ের সামনে ফেডারেশনের সাধারণ পরিষদের ব্যানারে মানববন্ধনে এই দাবি জানান ব্যবসায়ীরা। 48 ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বক্তারা। বলেন, FBCCI-কে রাজনৈতিক ইউনিট বানিয়ে ফেলা হয়েছে। স্বৈরতান্ত্রিকতার কারণে সাধারণ সদস্যরা কথা বলতে পারেন না। এস আলমের লুটপাটের কারণে ব্যাংক খাত ধুঁকছে জানিয়ে লুটপাটের কারণেই সুদের হার এতটা বেড়েছে বলে জানান বক্তারা। এফবিসির সংস্কার করা হোক এবং সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এফবিসি পরিচালিত হোক। কাজেই আমরা অনুরোধ করছি এবং আগামী 48 ঘন্টার ভিতরে পদত্যাগ করবেন এবং 48 ঘন্টাতে পদত্যাগ না করলে সরকার তাদেরকে বাতিল করে এখানে প্রশাসক নিয়োগ দিবেন। বিসিবির সভাপতির পরিবর্তন প্রসঙ্গ। প্রথমবার জাতীয় দলের সাবেক কোনো অধিনায়ক দায়িত্ব নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সভাপতির পদ পেয়েই ফারুক আহমেদ জানালেন, কথা নয়, তিনি কাজে নিজেকে প্রমাণ করতে চান। দুর্নীতি রোধের পাশাপাশি ক্রিকেটের স্বার্থে বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তনের আভাস দিলেন ফারুক। বিস্তারিত জানাচ্ছেন কুশল ইয়াসের।
দেশের ক্রিকেটের ঐতিহাসিক একদিন জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলা এক বোর্ড প্রধান পেল বাংলাদেশ। বিসিবির জরুরি সভায় জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হয়ে পরিচালকের দায়িত্ব পান ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। সভায় ফারুককে সভাপতি হিসেবে মনোনীত করেন উপস্থিত পরিচালকরা। এ সময় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে নাজমুল হাসান পাপন ইমেইলে তার পদত্যাগপত্র জমা দেন। ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় উপস্থিত ছিলেন বর্তমান বোর্ডের 24 পরিচালকের মাত্র 8 সদস্য। এখান থেকে নতুন সভাপতি বিকেলে চলে যান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রায় ঘণ্টা খানেকের দীর্ঘ সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন ও গঠনতন্ত্র সংশোধন প্রাধান্য পেয়েছে তার কথায়। কনস্টিটিউশনে যা আছে, যে জিনিসগুলো ভালো, এগুলো সবই খুব তাড়াতাড়ি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ভাইস প্রেসিডেন্ট দরকার, ভাইস প্রেসিডেন্ট থাকবে, আরও যা যা আছে ওইটা আমরা চেষ্টা করব। আমি পড়েছি, আমি আরেকটু পড়ে তারপর আমি চেষ্টা করব যে আপাতত যে কনস্টিটিউশনটা আছে এটাতে যা যা আছে ওইটা অনুযায়ী যাওয়ার চেষ্টা করবো আমরা। 1982 সালে পেশাদার ক্রিকেটের শুরু ফারুকের। 1999 বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ার শেষ হয় তার। 2 মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব সামলিয়েছেন তিনি। প্রায় 4 দশকের মাঠের অভিজ্ঞতার আলোকে বোর্ড সামলাতে চান ফারুক। ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই, অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট, এইচপি, তারপর আপনার যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস, তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস, এই জিনিসগুলো যে 4-5টা আছে যেটা হলো গিয়ে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। নতুন পরিচালক হিসেবে নাজমুল আবেদিন ফাহিমের আলাদা পরিচিতি আছে। সাকিব মুশফিকদের কোচ হিসেবে আগে ছিলেন ডেভেলপমেন্টের দায়িত্বে। সেসব অভিজ্ঞতা এবার পরিচালক হিসেবে কাজে লাগাতে চান ফাহিম। বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত 20-25 বছর ধরে আমি চিন্তা করেছি, এবং সেই চিন্তা 1-2 ঘন্টা না, কিন্তু প্রত্যেক দিন অন্তত 10 ঘন্টা করে আমার মনে হয় তাই। এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে, একদম অ্যাবসলিউটলি একটা ক্লিয়ার পিকচার আছে একটা প্লেয়ারের হাতে কি থাকতে হবে, 10 বছরের একটা প্লেয়ারের হাতে, একটা ডিস্ট্রিক্টের একটা ছেলের হাতে কি থাকতে হবে। 12 বছর পর নাজমুল হাসান পাপনের পদত্যাগই এই বোর্ডের সংস্কারে সবচেয়ে বড় পদক্ষেপ। মহিরুহু হয়ে ওঠা একমুখী পরিচালক ব্যবস্থার সর্বনাশ হয়েছে তৃণমূল ক্রিকেটে। সেই ক্ষত দ্রুত সরানোটাই বড় চ্যালেঞ্জ এই বোর্ডের। আইনত আগামী বছরের অক্টোবর পর্যন্ত দায়িত্ব সামলাবেন ফারুকের নেতৃত্বাধীন বিসিবি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে এক যুগের পাপন অধ্যায়ের অবসান হলো বাংলাদেশের ক্রিকেটের। নানা সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে এ সময় বাংলাদেশের ক্রিকেটকে। পরিবর্তিত পরিস্থিতিতে তার সরে যাওয়ায় ফারুক আহমেদের কাঁধে এখন নেতৃত্বভার। এক যুগে সাবেক বিসিবির সভাপতির দৃশ্যমান ব্যর্থতা নিয়ে ডেস্ক রিপোর্ট নিলয় মজুমদারের। গত এক যুগে জাতীয় দল বেশ কিছু টুর্নামেন্ট ও সিরিজে বিচ্ছিন্ন সাফল্য পেলেও এর মাঝে দৃশ্যমান উন্নতি হয়নি সামগ্রিক বাংলাদেশ ক্রিকেটের। ক্রিকেট বিশ্বে চতুর্থ বোর্ড হলো মনোযোগহীন থেকে গেছে ঘরোয়া ক্রিকেট। আইপিএলের পরপর বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টুর্নামেন্ট চালু হলেও তা পায়নি লাভজনক কোনো কাঠামো। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের মতো আন্তর্জাতিক ভেন্যুগুলো পরিত্যক্ত হয়ে যাওয়া, আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোকে বিকেন্দ্রীকরণের ব্যর্থতাও যোগ হবে সাবেক সভাপতির ব্যর্থতার তালিকায়। এছাড়াও চন্ডিকার প্রথম মেয়াদে বনিবনা না হয় প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল ফারুক আহমেদকে। এর মাঝে বোর্ডে নানা অনিয়ম নিয়ে সোচ্চার থাকলেও পাননি যথাযোগ্য সম্মান। সময়ের ফেরে সেই পাপনকেই স্থলাভিষিক্ত করে বোর্ড প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। লক্ষ্য তো অনেক বড়, বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ। সাবেক অধিনায়ক ফারুক আহমেদের সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে তাই নতুন এক ইতিহাসই গড়েছে বাংলাদেশ। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডে খণ্ডকালীন সভাপতি হিসাবে সুনীল গাভাস্কার ও পূর্ণ মেয়াদে সৌরভ গাঙ্গুলি ছাড়া আর কোনো ক্রিকেট বোর্ডে সাবেক অধিনায়করা বোর্ড প্রধান হিসাবে দায়িত্ব পালন করেননি। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।